আজকে আমরা তোদের সেকেন্ড এর ফার্স্ট সেমিস্টার অ্যাকাউন্টেন্সি ফার্স্ট সেমিস্টারে চ্যাপ্টার 1 এ রিভিশন করাবো। ঠিক আছে, তো টপিকটা ভালো করে বুঝবি, যারা আগে পড়িসনি তারা এটাতে বুঝতে পারবি। দেখ, তোদের এইখানে প্রথম যে টপিকটা আছে যে আমরা যে কোনো একটা বিষয় পড়ি তার তো একজন পিতা বা জনক থাকে, যাকে ফাদার বলা হয়। যেমন প্রত্যেকটা সাবজেক্টের একজন ফাদার থাকে, যিনি এটাকে তৈরি করেন, সৃষ্টি করেন, বা যার হাত ধরে এই সাবজেক্টটা বা বিষয়টা এগিয়ে চলে। আমাদের অ্যাকাউন্টেন্সিতে হিসাব নিকাশের জন্য বা ফাদার অফ, এটা অ্যাকাউন্টিং হবে না, এটা ফাদার অফ অ্যাকাউন্টেন্সি হবে। ঠিক আছে, ফাদার অফ অ্যাকাউন্টেন্সি ইনি হচ্ছে লুকা প্যাসিওলি। কি নাম বললাম? লুকা প্যাসিওলি। ইনি হচ্ছেন একজন ইটালীয় গণিতজ্ঞ, ইনি হচ্ছেন একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। একটা কথা তোমাদের মাথায় রাখতে লাগবে, এইখানে তোমরা সাইডে লিখে রাখতে পারো 1494 সাল, যেহেতু এটা এমসিকিউ আছে। তো 1494 তিনি একটা বই লিখেছিলেন, ইটালীয় গণিতজ্ঞ লুকা প্যাসিওলি, যার উপরে ভিত্তি করে কিন্তু হিসাব নিকাশ ব্যবস্থা এগিয়ে যায়। ঠিক আছে, মোটামুটি দুই তরফা দাখিলা পদ্ধতি এই লুকা প্যাসিওলির হাত ধরে কিন্তু বিবর্তন হতে শুরু করে। এবার তাহলে আমরা প্রথমে টপিক ক্লিয়ার করতে পারলাম যে হিসাব নিকাশের জন্য কাকে বলা হচ্ছে এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। পরের টপিক আসছে স্যার যে হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি জিনিসটা কি। দেখো, অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা শাস্ত্র, মানে যাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট। বাংলায় প্রথমে বলে দিচ্ছি যে শাস্ত্র পাঠ করলে আমরা হিসাব নিকাশের রীতি নীতি পদ্ধতি সম্পর্কে জানা যায় বা জানতে পারি, সেই শাস্ত্রকে আমরা হিসাব শাস্ত্র বলি। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করার ফলে আমরা হিসাব নিকাশের রীতি নীতি নিয়ম পদ্ধতি জানতে পারি, তাকে আমরা হিসাব শাস্ত্র বলি। Accountancy is the subject from which we can learn the principles and procedure of accounting. ইংরেজিতে বললে কি দাঁড়ায়? অ্যাকাউন্টেন্সি হচ্ছে সেই সাবজেক্ট যেটাকে লার্ন করলে পরে, যেটাকে পাঠ করলে পরে আমরা জানতে পারবো প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি, প্রসিডিউরস মানে হচ্ছে পদ্ধতি, প্রিন্সিপালস অ্যান্ড প্রসিডিউরস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল এবং প্রসিডিউরস গুলোকে মানে নিয়ম নীতি পদ্ধতিগুলো জানতে পারবো। পরের টপিক আসছে আমাদের হিসাব রক্ষণ বা বুক কিপিং। দেখো, বেসিক্যালি হিসাব শাস্ত্রের কাজকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রথম পর্যায়ের কাজ হচ্ছে হিসাব রক্ষণ বা বুক কিপিং। আবার বলে দিতে চাইছি, হিসাব শাস্ত্রের কাজকে দুটো ভাগে ভাগ করা যায়, প্রাথমিক পর্যায়ে মানে প্রাইমারি, দ্বিতীয় মানে হচ্ছে সেকেন্ডারি। প্রাথমিক পর্যায়ের কাজ হচ্ছে হিসাব রক্ষণ, যাকে আমরা ইংরেজিতে বলি বুক কিপিং। এর মানে হচ্ছে হিসাব রক্ষণ হলো প্রাথমিক কাজ। হিসাব রক্ষণ হচ্ছে হিসাব শাস্ত্রের প্রাথমিক কাজ। প্রাথমিকভাবে যখন কোনো লেনদেন ঘটছে, মানে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে, তখন সবার আগে সেটাকে লিপিবদ্ধ করা হিসাবের খাতায় এবং পরবর্তীকালে তাকে পাকাপাকিভাবে লেজার বা খতিয়ানে, এই খতিয়ানকে ইংরেজিতে বলা হয় লেজারে তোলা। ঠিক আছে, মানে কোনো একটা লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে মানে প্রাইমারিতে তাকে আমরা জার্নালে লিখি। জার্নালের বাংলা নাম, বাংলা আমরা জার্নাল বলি, কিন্তু এক মিনিট, প্রাথমিকভাবে আমরা কি বলছি না, প্রাথমিকভাবে আমরা জার্নাল বলছি। ঠিক আছে, বাংলায় বলছি জার্নাল, বাংলায় বলছি প্রাথমিক হিসাবের বই, আর ইংরেজিতে বলি আমরা এটাকে জার্নাল। কি বলি? ইংরেজিতে বলি জার্নাল, বাংলায় বলি প্রাথমিক হিসাবের বই। তো কোনো লেনদেন ঘটার সাথে সাথে প্রথমে তাকে কোথায় লেখা হচ্ছে? জার্নালে লেখা হচ্ছে। কোথায় লেখা হচ্ছে? জার্নালে। এই জার্নালে লেখার কাজটাকে বলা হচ্ছে প্রাথমিকভাবে লেখা হচ্ছে। কি বলা হচ্ছে? প্রাথমিকভাবে লেখা হচ্ছে। তাই জার্নালের আরেক নাম হচ্ছে প্রাথমিক হিসাবের বই। কি হিসাবে বই বলা হয়? বা প্রাইমারি, কি বলা হয় জার্নালকে? প্রাইমারি বুক বা প্রাথমিক হিসাবের বই। মানে কোনো লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে প্রথমে তাকে কোথায় লেখা হচ্ছে? জার্নাল। এই জার্নালে লেখার যে পদ্ধতি কি বলা হয়? জাবেদায়ন। কি বলা হয়? জাবেদায়ন। এবং এরপরে ওই জার্নালটা থেকে আমরা লেজারে পাকাপাকিভাবে তুলি।
পাকাপাকি মানে হচ্ছে কি একদম ফাইনালে তুলি। দেখো এই পাকাপাকি মানে হচ্ছে একদম ফাইনাল ভাবে তুলে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে লেজারে পোস্টিং করা হচ্ছে। কি করা হচ্ছে? এটাকে লেজারে পোস্টিং। এটা পাকাপাকি ভাবে তোলা, এটাকে কিন্তু বলে পোস্ট করা বা পোস্টিং করা লেজারে। তাহলে জার্নালে লেখার নাম কি? জার্নালাইজ বা জাবেদায়িতকরণ। লেজারে বা খতিয়ানে লেখার পদ্ধতির নাম কি? পাকাপাকি ভাবে হিসাব তোলা। কিভাবে তোলা বললাম? ঠিক আছে, ইংরেজিতে বলে পোস্টিং করা। কি করা? এটাকে বলা হয় পোস্টিং করা। জার্নালে লেখাকে বলা হয় জার্নালাইজ, লেজারে লেখাকে বলা হচ্ছে লেজার পোস্টিং করা। জার্নাল লেখার কাজকে পাকাপাকি ভাবে বলা হয়, আর লেজার লেখার কাজটা হচ্ছে গিয়ে জার্নাল লেখার কাজকে প্রাথমিকভাবে কাজ বলা হয়, আর লেজার লেখার কাজটাকে বলা হচ্ছে পাকাপাকি ভাবে। ঠিক আছে, ইংরেজিতে বললে কি দাঁড়ায়? ট্রানজাকশনস আর রেকর্ডেড এট ফার্স্ট ইন জার্নাল, দে পোস্টেড ইনটু লেজার। মানে জার্নালে প্রথমে আমরা ট্রানজাকশনকে লিখি, যে কোনো লেনদেন ঘটলে প্রথমে দেখানো কোথায় লিখবো? জার্নালে। এই জার্নালে লেখার পদ্ধতিকে কি বললাম এখন ইংরেজিতে? জার্নালাইজ করা, বাংলায় জাবেদায়িতকরণ। বাংলায় জাবেদায়িতকরণ। এই জার্নালে লেখার পর সেখান থেকে আমরা তাকে কোথায় চাপাচ্ছি? খতিয়ানে, ইংরেজিতে লেজারে। আর এই যে লেজারে লেখা বা খতিয়ানে লেখার পদ্ধতি, একে বাংলায় বলা হচ্ছে পাকাপাকি ভাবে হিসাবকে তোলা। ঠিক আছে, ইংরেজিতে বলা হচ্ছে পোস্ট করা বা পোস্টিং। কি বলে এটাকে? পোস্টিং। ক্লিয়ার? এই গোটা পদ্ধতি মানে জার্নাল করা আর লেজার করা, এই গোটা যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে বুক কিপিং, আর বাংলায় বলা হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে হিসাব শাস্ত্রের দুটো কাজ হয়, প্রাথমিক পর্যায়ের কাজ আর দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রাথমিক পর্যায়ের কাজ হচ্ছে হিসাব রক্ষণ। এতটুকু ক্লিয়ার হচ্ছে আশা করি? ক্লিয়ার? চলো, তো এবারে দেখো আমরা যেটা পড়বো টপিক, সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং মানে হচ্ছে গিয়ে হিসাব নিকাশ। তো প্রথমে পড়েছিলাম আমরা হিসাব শাস্ত্র, তারপরে পড়েছিলাম বুক কিপিং, আর তারপরে আমরা কি পড়েছিলাম? অ্যাকাউন্টিং। তো হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং জিনিসটা কি হয়? লেনদেনগুলোকে যখন আমরা লিপিবদ্ধকরণ করি, শ্রেণীবদ্ধকরণ করি, সংক্ষেপণ করি, এবং তার থেকে বেসিক্যালি এটাই সবথেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আর্থিক ফলাফল আর আর্থিক অবস্থাটাকে নির্ধারণ করছি, সেই কাজটাকে হিসাব নিকাশ বলে। অর্থাৎ কোনো লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে সেটাকে জার্নাল করা আর লেজার করা, এই যে কেরানি বা করণিকের কাজ বা ক্লার্কের কাজ, সেটা করছে গিয়ে কে? বুক কিপার। কে করছে? বুক কিপার। এটা প্রাথমিক পর্যায়ে, এটা সবাই করতে পারে। এর জন্য বুক কিপিং এর জন্য বা প্রাথমিক পর্যায়ের কাজের জন্য বা অ্যাকাউন্ট বা বুক কিপিং এর জন্য কিন্তু সেরকম কোনো হিসাব নিকাশের উপর তোমাকে দক্ষতা বা এমন কোনো পাণ্ডিত্যের দরকার নেই। এটা গতানুগতিক কাজ, জাস্ট ট্রানজাকশন হবে, জার্নাল আর লেজার হবে। কিন্তু হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং এটা একটা জটিল ব্যাপার। এখানে কি করা হচ্ছে? যেখানে আমাদের বুক কিপিং বা প্রাথমিক পর্যায়ের কাজ বা আমাদের মানে হিসাব রক্ষণ, ঠিক আছে, এই কাজটা শেষ হচ্ছে, ঠিক সেইখান থেকে অ্যাকাউন্টিং এর কাজ শুরু হচ্ছে। আবার বোঝো, যেখানে বুক কিপিং বা প্রাথমিক পর্যায়ের কাজ বা অ্যাকাউন্ট বা তোমার হিসাব রক্ষণ যেখানে শেষ হচ্ছে, হিসাব রক্ষণ যেখানে শেষ হচ্ছে, ঠিক সেইখান থেকে অ্যাকাউন্টিং এর কাজ শুরু হচ্ছে। এটা হচ্ছে হিসাব নিকাশের প্রথম পর্যায়ের কাজ। এখানে শুধুমাত্র জার্নাল আর লেজার তৈরি করা হচ্ছে, বুঝতে পারলে? কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ। এখানে আমরা যে জার্নাল লেজার করার পাশাপাশি লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধকরণ, সংক্ষেপণ করছি, এবং বেসিক এবং মেন কাজ সেটা কি হচ্ছে? আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ধারণ করছি। মানে এটা মুখ্য কাজ রয়েছে অ্যাকাউন্টিং এর, সেটা হচ্ছে কি? আর্থিক ফলাফল নির্ধারণ করা আর আর্থিক অবস্থা নির্ধারণ করা। এবার আর্থিক ফলাফল, ফলাফল মানে হচ্ছে রেজাল্ট, মানে বছরের শেষে তুমি প্রফিট করলে না লস করলে সেটা নির্ধারণ করা। এই প্রফিট আর লস নির্ধারণ করা হয় প্রফিট আর লস অ্যাকাউন্ট থেকে বা বাংলায় লাভ ক্ষতির হিসাব থেকে। আর আর্থিক অবস্থাটা কি ধরনের, মানে ইংরেজিতে বলি ফাইন্যান্সিয়াল পজিশন, সেটা জানা যায় ব্যালেন্স শিট থেকে। কোথা থেকে জানা যায়? ব্যালেন্স শিট বা বাংলায় উদ্বস্ত্র পত্র থেকে।
ঠিক আছে? তাহলে আর্থিক ফলাফল জানা যায় প্রফিট অ্যান্ড লস থেকে, আর আর্থিক অবস্থা জানা যায় মানে ফিনান্সিয়াল পজিশন জানা যায় ব্যালেন্স শিট থেকে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম। এবার ইংরেজিতে কি বলা হয় না ট্রানজাকশন মানে কোনো লেনদেন আর রেকর্ড করা হবে, কমা ক্লাসিফাইড মানে হচ্ছে সেটাকে শ্রেণীবদ্ধকরণ করা হবে, এবং তারপরে তার থেকে আমরা কি জানতে চাইছি মানে একটা বিজনেসম্যান অ্যাকাউন্টসের পিছনে কেন খরচা করবে, যে তার আর্থিক ফলাফল কত। ফলাফল মানে কি, যে তুমি সারা বছর করলে পাস না ফেল, বিজনেস করলে সারা বছর ধরে প্রফিট করলে না লস করলে, ফলাফল রেজাল্ট, কিসের রেজাল্ট, ফাইন্যান্সিয়াল রেজাল্ট। এটা কোথা থেকে জানা যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। কোথা থেকে জানা যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। আর আর্থিক অবস্থা মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন, ওটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেজাল্ট, আর্থিক ফলাফল একে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেজাল্ট। এই ফাইন্যান্সিয়াল রেজাল্ট বা আর্থিক ফলাফল জানা যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। কোথায় জানা যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, বাংলায় লাভ ক্ষতির হিসাব থেকে। কোথা থেকে জানা যাবে, লাভ ক্ষতি, প্রফিট মানে লাভ, লস মানে ক্ষতি, লাভ ক্ষতি অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসাব খাত থেকে। এবং প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা, আর্থিক মানে ফাইন্যান্সিয়াল অবস্থা মানে হচ্ছে পজিশন, এটা জানা যাবে কোথা থেকে, এটা জানা যাবে ব্যালেন্স শিট। কোথা থেকে বললাম, ব্যালেন্স শিট বা উদ্বস্ত্র পত্র থেকে, ব্যালেন্স শিট বা উদ্বস্ত্র পত্র থেকে। তো আশা করি হিসাব নিকাশের কাজ শেষ, হিসাব রক্ষণের কাজ শেষ। তাহলে স্যার অ্যাকাউন্টেন্সির মূল কথা কি, অ্যাকাউন্টেন্সি বা যাকে আমরা বলছি হিসাব শাস্ত্র, কি শাস্ত্র বলছি কি আমরা, হিসাব শাস্ত্র, অর্থাৎ যে শাস্ত্র পাঠ করে আমরা হিসাব নিকাশের নিয়ম নীতি জানতে পারি সেটাকে হিসাব শাস্ত্র বলা হচ্ছে। এর দুটো পার্ট, প্রাথমিক পর্যায়ের কাজ আর দ্বিতীয় পর্যায়। প্রাথমিক পর্যায়ের মধ্যে কে করবে, বুক কিপিং বা বাংলায় যাকে আমরা বলছি কি হিসাব রক্ষণ, এটা একদম গতানুগতিক কেরানিকের কাজ। আর দ্বিতীয় পর্যায়ে করবে কি, অ্যাকাউন্টিং। ঠিক আছে, এখানে মেন কাজ কি, আর্থিক অবস্থা এবং আর্থিক কি বললাম, আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল নির্ধারণ করা, মানে ফিনান্সিয়াল রেজাল্ট আর ফিনান্সিয়াল পজিশন জানা। তো ফিনান্সিয়াল রেজাল্ট জানবো প্রফিট অ্যান্ড লস থেকে, ফিনান্সিয়াল পজিশন জানবো ব্যালেন্স শিট থেকে। মাথায় রাখবে বুক কিপিং এর কাজ প্রথমে হবে, তারপরে হবে গিয়ে কি অ্যাকাউন্টিং এর কাজ। তাই বুক কিপিং এর কাজ বা হিসাব রক্ষণের কাজ অ্যাকাউন্টিং এর উপর নির্ভরশীল নয়। কার উপর নির্ভরশীল নয়, অ্যাকাউন্টিং এর, মানে প্রাথমিক পর্যায়ের কাজ। তাহলে বুক কিপিং বা আমাদের বাংলায় যাকে বলছি হিসাব রক্ষণ, এটা অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের উপরে কি নয়, হিসাব রক্ষণের উপরে কি নয়, নির্ভরশীল নয়। আবার রিপিট করছি, বুক কিপিং ইংরেজি কি বলা হয়, বুক কিপিং মানে হচ্ছে হিসাব রক্ষণ। ক্লিয়ার? এটা আমাদের অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব নিকাশ এর উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার কনসেপ্ট? কিন্তু অ্যাকাউন্টিং মানে হচ্ছে গিয়ে আমাদের হিসাব নিকাশ। ঠিক আছে, অ্যাকাউন্টিং মানে কি বললাম, হিসাব নিকাশ, এটা হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ মানে কি, বুক কিপিং। হিসাব রক্ষণ মানে কি, বুক কিপিং এর উপরে কি নির্ভরশীল। তাহলে বুক কিপিং ডিপেন্ড করে না অ্যাকাউন্টিং এর উপরে, কিন্তু অ্যাকাউন্টিং ডিপেন্ড করছে বুক কিপিং এর উপরে। বুঝতে পারলে? বাংলায় আমাদের হিসাব রক্ষণ নির্ভর করছে না হিসাব নিকাশের উপরে, কিন্তু হিসাব নিকাশ নির্ভর করছে হিসাব রক্ষণের উপরে। এটা প্রাথমিক পর্যায়ের কাজ, এটা দ্বিতীয় পর্যায়ের কাজ। আর ক্লিয়ার? এবার আমরা পড়ব হিসাব নিকাশের সুবিধা। এই যে আমরা অ্যাকাউন্টস করছি, অ্যাকাউন্টস মেনটেন করছি, তার ফলে আমরা কি কি জানতে পারছি। তো দেখো, তোমাদের প্রথম জানতে হচ্ছে হিসাব নিকাশ করার ফলে আমরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানতে পারি। ফলাফল মানে হচ্ছে রেজাল্ট। যেমন তুমি কতটা পড়াশোনা করলে না করলে সেটা যেমন তোমার পরীক্ষার রেজাল্টে জানা যাবে, ঠিক তুমি কতটা দক্ষতার সাথে তোমার ব্যবসাকে করতে পেরেছো তাতে সেটাই জানা যাবে তোমার প্রফিট হলো ব্যবসা থেকে না লস হলো সেটা দিয়ে। তো
আর্থিক ফলাফল নির্ধারণ মানে হচ্ছে ক্যালকুলেশন অফ ফাইন্যান্সিয়াল রেজাল্ট। আর্থিক ফলাফল যা আমরা জানতে পারি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। এটা বাচ্চাদের মাথায় রাখতে লাগবে। আর্থিক ফলাফল কোথা থেকে জানতে পারি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, বাংলায় লাভ ক্ষতির হিসাব থেকে। কোথা থেকে জানতে পারি? দ্বিতীয়, প্রতিষ্ঠানটা বছরের শেষে মনে তো হচ্ছে অনেক ভালো অবস্থায় আছে। এখন যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো খুব ভালো জামা কাপড় পরে আছে, খুব মানে ঘর আছে, বাড়ি আছে, তোমার মনে হবে ব্যক্তিটি খুব সুখে আছে। কিন্তু তুমি যদি দেখো সে ঋণ নিয়ে জমি কিনেছে, ঋণ নিয়ে ঘর করেছে, তাহলে সেটা কি আর্থিক অবস্থা আদৌ ভালো? কারণ যেটা আছে সেটা ঋণাকৃত অর্থ, মানে বরোড মানি, তাই না? তাহলে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলও জানতে লাগবে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আর্থিক অবস্থা, যাকে আমরা বলি ইংরেজিতে ক্যালকুলেশন অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এই ফাইন্যান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থা জানা যায় ব্যালেন্স শিট বা বাংলায় উদ্বস্ত্রপত্র থেকে। ঠিক আছে? তাহলে ফিনান্সিয়াল রেজাল্ট জানা যায় কোথা থেকে? প্রফিট অ্যান্ড লস। ফিনান্সিয়াল পজিশন জানা যায় কোথা থেকে? ব্যালেন্স শিট। তৃতীয় নম্বর পয়েন্ট, ক্যালকুলেশন অফ প্রফিটেবিলিটি। এখানে একটু ইংরেজিটা আগে হয়ে গেছে, পরে বাংলাটা হয়েছে, দেখে নিও। প্রফিটেবিলিটি মানে মুনাফা অর্জন ক্ষমতা। কারবার আগের বছর কত প্রফিট করেছিল, এবছর কত প্রফিট করছে, সেটা থেকে বোঝা যায় যে প্রতিষ্ঠানটা মুনাফা অর্জন ক্ষমতা মানে প্রফিটেবিলিটি পাওয়ার কেমন। মানে আগের বার কত প্রফিট করেছে, এবছর কত প্রফিট করেছে, দুটো থেকে আমি কি বুঝতে পারি? প্রতিষ্ঠানটা অগ্রগতি হচ্ছে না প্রতিষ্ঠানটা পিছিয়ে পড়ছে। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে প্রতিষ্ঠানের কি জানা যায়? মুনাফা অর্জন ক্ষমতা। এছাড়া প্রতিষ্ঠানটা অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে কিনা, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এইগুলো জানা যাচ্ছে। তাহলে স্যার হিসাব নিকাশের সুবিধা তো স্যার বলে দিলেন, এটাকে আন্ডারলাইন করে দিতে পারো তোমরা। এবার স্যার হিসাব নিকাশের অসুবিধাগুলো বলে দিই। অসুবিধা মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে? বা এর মধ্যে কি কি অসুবিধা রয়েছে, ঠিক আছে? সীমাবদ্ধতা, লিমিটেশনস, ঠিক আছে? যেমন ভাবে তোমরা জানতে দিতে পারে। তো দেখো এই যে বলছি হিসাব নিকাশ ব্যবস্থা, এটা তো আর মুখের ব্যাপার নয়। এর জন্য অনেক টাকা ব্যয় করতে হয়, কম্পিউটার রাখতে লাগবে, একজন হিসাব রক্ষককে রাখতে লাগবে। তাহলে অত্যাধিক ব্যয় বোঝা, বার্ডেন অফ কস্ট, ব্যয় বেড়ে যাবে। এছাড়া এটাতে কি হয় না, যেহেতু ব্যয় বাড়বে তো ছোট কারবারির পক্ষে এই হিসাব নিকাশ ব্যবস্থা রাখা পসিবল নয়। তাহলে নট সুইটেবল ফর স্মল সাইজ ফার্ম। বড় প্রতিষ্ঠান রাখতে পারে, তার প্রফিট অনেক, ছোট প্রতিষ্ঠানের পক্ষে সেটা সুবিধাজনক নয়। কথাটা বুঝতে পেরেছো? কারণ তাদের মুনাফার পরিমাণ কি অল্প, বুঝতে পারছো? এরপরে তো সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, হিসাব নিকাশ পদ্ধতি হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, যাকে ইংরেজিতে বলা হয় টাইম কিলিং প্রসেস। কি প্রসেস বলা হয়? টাইম কিলিং প্রসেস। এছাড়া ঐতিহাসিক ব্যয়, হিস্টোরিক্যাল কস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি স্টার মারতে পারো। স্যার কেন এরকম কথা বলছে? ঐতিহাসিক ব্যয় কেন বলা হচ্ছে? হিসাব নিকাশ ব্যবস্থায় দেখবে পোস্ট মর্টম হয়, ময়না তদন্ত, মানে আগে ট্রানজাকশন হয়ে গেল গোটা হিসাব বছর জুড়ে, তারপরে তুমি প্রফিট অ্যান্ড লস বানাচ্ছ। মানে আগে ট্রানজাকশন ঘটে গেল, তারপরে তার থেকে তুমি বিশ্লেষণ করে আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল নির্ধারণ করছো। কথাটা বুঝতে পেরেছো? মানে যে ঘটনাগুলো আগে ঘটে গেছে, যে ট্রানজাকশনগুলো আগে হয়ে গেছে, যে লেনদেনগুলো কমপ্লিট হয়ে গেছে অতীতে, সেইগুলো থেকে আমরা অ্যানালাইসিস করছি, তাই না? তাহলে এগুলো কোন ডেটা নিয়ে কাজ করে? ঐতিহাসিক ডেটা বা হিস্টোরিক্যাল কস্ট। আগে কিনে নিয়েছি, তারপরে আমি দেখছি যে আমার কত প্রফিট হচ্ছে বা হচ্ছে না। মাথায় রাখবে। তাহলে হিসাব নিকাশ কোন তথ্য নিয়ে কাজ করে? ঐতিহাসিক ব্যয়। ক্লিয়ার? তারপরে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার মারতে পারো। স্যার কেন? দেখবে যে জিনিসগুলোকে অর্থের মাপকাঠিতে মাপা যায় না সেগুলোর অ্যাকাউন্টস করা যায় না। তার মানে ডেটা which can measured only in cash are only considered, মানে যে ডেটা বা তথ্যগুলোকে ডেটা বা তথ্যগুলোকে অর্থের মাপকাঠিতে মাপা যাবে না সেগুলোকে আমরা হিসাবে নেব না। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে এটা বললাম ইম্পর্টেন্ট টপিক ঐতিহাসিক ব্যয়, আর এটা কি বললাম? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। যে জিনিসগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সেগুলোরই অ্যাকাউন্টস হবে, যেগুলো পরিমাপযোগ্য নয় সেগুলোর অ্যাকাউন্টস হবে না। স্যার
পরের টপিক কি আছে, দেখো হিসাব নিকাশ বা আমরা যে বলছি অ্যাকাউন্টেন্সি, সেটা হচ্ছে কলা এবং বিজ্ঞানের উভয়ের সংমিশ্রণ। না হিসাব নিকাশ বা কমার্স, এটা কি কলা মানে আর্ট আর বিজ্ঞান মানে সায়েন্স, দুটোরই মিক্সচার। না এটা পিওর সায়েন্স, না এটা পিওর আর্ট। ক্লিয়ার স্যার? কেন? কারণ যখন আমি কলা বলছি, কারণ এর মধ্যে অনেক জিনিস আছে যেটা আমরা বিশেষভাবে জ্ঞান অর্জন করছি তবেই পাবো। যদি আমি কমার্স নিয়ে না পড়ি তাহলে, বা কমার্স নিয়ে আমার জ্ঞান না থাকে, তাহলে আমি অ্যাকাউন্টেন্সি সম্পর্কে জ্ঞান না থাকলে আমি হিসাব নিকাশ সম্পর্কে জানতে পারবো না। তাই এটা হচ্ছে একটা বিশেষ জ্ঞান। ইংলিশ ভাষা দেখো বোর্ডের তলা জায়গা ছিল, আমরা লিখেছি, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবে। স্পেশাল নলেজ বা বিশেষ জ্ঞান, তাই একে বলা হচ্ছে কলা। এই যে স্পেশাল নলেজ, তাই একে বলা হচ্ছে আর্ট। এবং হিসাব নিকাশে যে রুল, যে নিয়ম, যে ডেবিট ক্রেডিটের রুল, গোল্ডেন রুল, ডেপ্রিসিয়েশনের পদ্ধতি, যে নিয়ম নীতিগুলো আমরা ব্যবহার করি, সেটা কিন্তু সর্বজন স্বীকৃত। মানে বিশ্বের বিভিন্ন দেশে 19-20 অ্যাক্ট, সবাই গ্যাপকে ফলো করেছিল, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। 19-20 অ্যাকাউন্টসের পদ্ধতি পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সমানই। ঠিক আছে, এর সঙ্গে আমরা পরে পড়বো, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু 19-20 সব দেশের সমান, অনেকটা সায়েন্সের মতো। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা অনুযায়ী কি চেঞ্জ হবে? ভারতের জন্য আলাদা, অন্যদের জন্য আলাদা না। ঠিক তেমনি অ্যাকাউন্টসের রুলস গুলো কি হয়, প্রসিডিউরস গুলো কি হয়, বিশ্বের সমস্ত দেশে সমান হয়। তাই এটার মধ্যে আমরা আর্ট বা কলারও বৈশিষ্ট্য দেখতে পারি, আবার সায়েন্সেরও বৈশিষ্ট্য। এখানে এটা ইউনিভার্সালি অ্যাপ্লাইড, মানে সর্বজন স্বীকৃত। কথাটা বুঝতে পেরেছো? পরীক্ষালব্ধ জ্ঞান, সব জায়গায় পরীক্ষা করে একই পেয়েছি, ইউনিভার্সালি অ্যাপ্লাইড। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে হিসাব নিকাশ হচ্ছে কলা এবং বিজ্ঞানের সংমিশ্রণ, মানে হচ্ছে মিক্সচার অফ আর্ট অ্যান্ড সায়েন্স। আই হোপ এতটুকু ক্লিয়ার হয়েছে। এবারে যেটা আসছে হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য। দেখো, তথ্য মানে হচ্ছে ডেটা বা ইনফরমেশন, যেটা ঠিক থাকলে আমাদের অ্যাকাউন্টসটা কিন্তু ভালো মতো তৈরি হবে। ঠিক আছে, টপিকটা তোমাদের বলে রাখি কি হয় কেসটাতে। যত নিখুঁত তুমি ইনফরমেশন দেবে, তত সুন্দর করে তুমি অ্যাকাউন্টসকে তৈরি করতে পারবে। অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে, এটা যত নিখুঁত হবে, যত অ্যাকিউরেট হবে, তত ভালো মতো কাজ সম্ভব হবে। টপিক কি বলতে যাচ্ছে? হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্য। এটা নিয়ে বহুবার কোশ্চেন এসছে, তো টপিকটাই ইম্পর্টেন্ট, তোমরা স্টার মেরে রাখো। স্যার কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে প্রশ্ন আসে যে হিসাব সংক্রান্ত তথ্যের মধ্যে কোনটার বৈশিষ্ট্য, কোনটা বৈশিষ্ট্য নয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ তুমি যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো প্রোভাইড করছো একজন অ্যাকাউন্টেন্টকে, যার উপরে বেস করে হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট হিসাবটা প্রস্তুত করবে, সেই তথ্যটাই যদি বিশ্বাসযোগ্য না হয়, মানে ফেথফুল না হয়, তাহলে একটা ভুল তথ্য দেওয়ার কারণে ভুল বা বিভ্রান্তি সৃষ্টি হবে। ফলে আমরা যে পিএল বা ব্যালেন্স শিট বানাবো, সেটা কি হবে? ভুল তৈরি হবে। কথাটা বুঝতে পেরেছো? ভুল তথ্য, ভুল ডেটা, ভুল ইনফরমেশন, ভুল রেজাল্ট, তাই না? কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যদি তুমি বিশ্বাসযোগ্য তথ্য না পাঠাও, তাহলে তার থেকে যে মানে যেটা ক্রিয়েট হবে, ব্যালেন্স শিট পিএল ক্রিয়েট হবে, সেটাও কি হবে? অ্যাকুরেট হবে না, মানে ভুল সৃষ্টি হবে, সেটা ভ্রান্তি সৃষ্টি করবে। তাহলে এক নম্বর পয়েন্ট কি? বিশ্বাসযোগ্যতা। সেকেন্ড হচ্ছে প্রাসঙ্গিকতা, বা ইংরেজিতে বলা হয় রিলেভেন্ট। দেখো, যে ম্যাটারগুলো বা যে বিষয়গুলো রিলেভেন্ট হবে, মানে যেগুলো প্রাসঙ্গিক হবে, সেই তথ্যগুলোই কিন্তু হিসাবরক্ষককে প্রদান করা হবে, যাতে সে সহজেই অ্যাকুরেটলি ভাবে পিএল ব্যালেন্স শিট বানাতে পারে। কারণ যদি তুমি অপ্রাসঙ্গিক তথ্য দাও, বা যে তথ্যগুলো দরকার নেই,
সেইগুলোও দিয়ে দাও, তাতে কি হবে না ডেটাটা বড় হয়ে যাবে, ওতে বিভ্রান্তির সৃষ্টি হয়। এখন যেমন ধরো তোমরা পড়তে এসছো, এখন যদি তোমরা ক্লাসে বসে গল্প করো তাহলে সেটা কি প্রাসঙ্গিক হবে না স্যার? তাহলে অপ্রাসঙ্গিক ব্যাপার আলোচনা করলে তুমি পড়াশোনা ঠিকঠাক বুঝতে পারবে না। ঠিক ইনফরমেশনটাও যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে তার থেকে যে পিএল ব্যালেন্স শিট তৈরি হবে সেটাও কি হবে প্রপার হবে না। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম, বিশ্বাসযোগ্যতা, ফেথফুল রিপ্রেজেন্টেশন হবে ডেটা, যে ডেটাগুলো হবে সেটা ফেথফুল হবে। সেকেন্ড, রিলেভেন্স যেটা হবে রিলেভেন্ট হবে, কেন যে ডেটাগুলো রিলেভেন্ট নয় সেই ডেটাগুলো অবশ্যই সাপ্লাই করা উচিত নয়। থার্ড, বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, অর্থাৎ তুমি যে ডেটাটা পাঠাচ্ছ সেটা যাকে পাঠাচ্ছ মানে যে হিসাব রক্ষক সে যেন ওটা পড়ে বুঝতে পারে, বা হিসাব রক্ষক যে ডেটাটা তৈরি করলো পিএল ব্যালেন্স শিট তৈরি করলো এত সুন্দরভাবে তৈরি করবে যেন সেটা দেখে এর যে ব্যবহারকারী তারা যেন পড়ে বুঝতে পারে কি বলতে চাইছে। অর্থাৎ তুমি কি বানিয়েছো সেটা যদি লোককে বলতে আমি পায়েস বানিয়েছি তাহলে সেটা লজ্জার কি লজ্জার না, কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অর্থাৎ যে ডেটাটা তুমি দিচ্ছ সাপ্লাই করছো সেটা যাকে উদ্দেশ্য করে সাপ্লাই করছো সেটা পড়েই বুঝতে পারে যে এটা আমাকে কি বলতে চাইছে, সে যেন সহজে এটা বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডেবল। ক্লিয়ার? বুঝতে পারছো? নেক্সট হচ্ছে তুলনীয়তা, কম্প্যারেবিলিটি। অর্থাৎ দেখবে যখন তুমি ছোটবেলায় রেজাল্ট করতে ক্লাস 1 এর রেজাল্ট 2 এর রেজাল্ট যখন উঠে তখন মা কাছে তুলনা করা শুরু করলো, আবার 10 এ যখন উঠে তখন দেখ তুই ক্লাস 1 এ একটা পেয়েছিস ক্লাস 10 এ একটা পেয়েছিস, দেখ টেস্টে এত পেয়েছিস টেস্টে এত পেয়েছিস। তাহলে তুলনীয় যখন তুমি ডেটা পাঠাবে সেটা কম্পেয়ার করা যায়, স্যার কার সাথে কার। দেখো সব মানে প্রথমত হচ্ছে নিজেরই পিএল ব্যালেন্স শিটের সাথে এবছরের পিএল ব্যালেন্স শিটের সাথে তুমি আগের বছরের পিএল ব্যালেন্স শিটের তুলনা করতে পারো, প্লাস অন্যান্য যে প্রতিষ্ঠান থাকবে ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকবে তারা তাদের পিএল ব্যালেন্স শিটের তুমি তুলনা করতে পারো। মানে তুমি যে আলাদাভাবে নিয়ম নীতি বানিয়ে অ্যাকাউন্টস প্রিপেয়ার করো তাহলে তুমি তোমার প্রফিট অ্যান্ড লসের সাথে তুমি তোমার ব্যালেন্স শিটের সাথে অন্যদের ব্যালেন্স শিট তুলনা করতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে নিয়ম নীতিগুলো কি হতে হবে? এক হতে হবে, যাতে তোমার পিএল ব্যালেন্স শিটের সাথে তোমার মতো যে বাকি কোম্পানিগুলো আছে তাদের পিএল ব্যালেন্স শিটও তুলনা করতে পারো। কথাটা বুঝতে পারছো? ধরো তুমি একটা মাছের দোকান দিয়েছো বাজারে, তো তুমি তোমার মাছের দোকানের সাথে তোমার মতো যে ছোট ছোট মাছের দোকান তাদের সাথে তুমি তুলনা করবে, তুমি নিশ্চয়ই বাজারে বড় মাছের আড়তের সাথে তুলনা করতে যাবে না। তাহলে কম্প্যারেবিলিটি হওয়া দরকার, যাতে তুমি সেই ডেটাটাকে অ্যানালাইসিস করে বুঝতে পারো যে আমার পাশের দোকানদার এতটা এগিয়ে আছে, আমি এতটা পিছিয়ে আছি, আগের বছর আমি এত লাভ করেছিলাম এই বছর আমি এত লাভ করছি। তাহলে এটা তুলনা যোগ্যতা হয় সেটা। কথাটা বুঝতে পারলাম? তাহলে কি বললাম? বিশ্বাসযোগ্যতা, প্রাসঙ্গিকতা, বোধগম্যতা এবং তুলনীয়তা, ফেথফুল রিপ্রেজেন্টেশন, রিলেভেন্স যেটা থাকবে, আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকবে এবং কম্প্যারেবিলিটি থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছো। একটু দেখে নেয় ভালো করে, একটু খুব ইম্পর্টেন্ট। স্যার এই যে আমরা হিসাব সংক্রান্ত তথ্যগুলো বললেন, স্যার এইগুলো নিয়ে কারা ব্যবহার করে? স্যার এই যে পিএল বানাচ্ছি, ব্যালেন্স শিট বানাচ্ছি, এগুলো তো ডেটা, তাই না? বুঝো কি বলতেছি? বুঝতে পারছো? পিএল, ব্যালেন্স শিট, রেশিও অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো, অনেক ধরনের যে অ্যাকাউন্টস বানালেন স্যার, এইগুলো নিয়ে স্যার লোকে কি করবে? আচার দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবে স্যার, না মাথায় তেল হিসেবে মাখবে? বাবু এগুলো কারা কাজে লাগায় আগে সেটা জানো। হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী মানে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কারা এটাকে ব্যবহার করে স্যার? প্রথমত হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, আর এর বাহ্যিক বা এক্সটার্নাল ইউজার্স কারা। যেহেতু আমরা জায়গা ভাবে দাগ মেরে দিয়েছি, এদিকটা ইন্টারনাল ইউজার্স, এদিকটা এক্সটার্নাল ইউজার্স, অভ্যন্তরীণ ব্যবহারকারী, ওদিকটা বাহ্যিক ব্যবহারকারী। প্রথমত হচ্ছে পরিচালন কর্তৃপক্ষ, কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টরস থাকে তারা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার্স। এছাড়া মালিক বা ওনার এক মালিকানা কারবারে, অংশীদারি কারবারে অংশীদার বা পার্টনার্সরা, এবং কোম্পানির ক্ষেত্রে ম্যানেজার্স বা ম্যানেজমেন্ট, এরা কি অভ্যন্তরীণ তথ্যের ব্যবহারকারী। ক্লিয়ার? এরা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল ইউজার্স। তাহলে স্যার এক্সটার্নাল ইউজার্স কারা? দেখো যারা, এটা খুব ভালো করে বুঝো, যেমন পরিচালন কর্তৃপক্ষ, বোর্ড অফ ডাইরেক্টরস, এরা কি
যাবতীয় ডিসিশন নেবে কার উপর বেস করে? তোমার কোম্পানির পিএল ব্যালেন্স শিটের উপর বেস করে। আবার যারা মালিক থাকবে, ওনার থাকবে, সেও জানতে হবে কত প্রফিট হলো, কত ক্ষতি হলো, কত ব্যবস্থাপক কি করবে, এ চাইবে যে কি করবে ম্যানেজমেন্টটাকে আরো বেটার করার চেষ্টা করবে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে বাহ্যিক তথ্য ব্যবহারকারী কারা? বিনিয়োগকারী। বিনিয়োগকারী মানে ইনভেস্টর, যারা তোমার ব্যবসায় ইনভেস্ট করতে চাইবে তারা জানতে চাইবে যে ব্যবসায় আমার ইনভেস্ট করা লাভজনক না ক্ষতিকারক। তারপর আছে কারা? ঋণ প্রদানকারী, যারা লোন দেবে কারবারকে, তারাও দেখতে চাইবে যে এই বিজনেসের প্রফিট কেমন হচ্ছে, অ্যাসেটস কেমন আছে, লায়াবিলিটিস কেমন আছে, কেন লোন দেব, লোন দিলে আমার টাকা এরা ফেরত দিতে পারবে তো? নিশ্চয়ই তুমি এমন কোনো জায়গায় লোন দেবে না যেখানে তুমি টাকা রিকভার করতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এছাড়া সরকার, গভর্নমেন্ট, সরকার কি চাইবে? কত প্রফিট করলো, ট্যাক্স ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। তাহলে গভর্নমেন্ট আমাদের এই পিএল ব্যালেন্স শিটের সমস্ত তথ্যগুলো ব্যবহার করছে। আর কি আছে? শ্রমিক সংঘ, লেবার ইউনিয়ন, এরা কি চায়? যাতে শ্রমিকরা ন্যায্য মজুরি পায়। কথা বুঝতে পারছো? তাহলে এরা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স। এটা একটু ভালো করে দেখে নিও। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব নিকাশের যে মূল শাখাগুলো হয় সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়: আর্থিক হিসাব রক্ষণ, পরিব্যয় হিসাব রক্ষণ আর পরিচালন হিসাব রক্ষণ। প্রথম থেকে এই দুটো জিনিস ছিল, আর্থিক হিসাব রক্ষণ আর পরিব্যয় হিসাব রক্ষণ। পরবর্তীকালে এই নতুন বিভাগটি সংযোজন হয়েছে পরিচালন হিসাব রক্ষণ। আর্থিক হিসাব রক্ষণ যাবতীয় ফাইন্যান্সে অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক তথ্যগুলোকে সংগ্রহ করে পিএল আর ব্যালেন্স শিট বানায়। কি বানায় বাবু? পিএল ব্যালেন্স শিট বানায়। ঠিক আছে, এখানে লিখে দিলাম পিএল আর কি বললাম? ব্যালেন্স শিট। মানে প্রফিট এন্ড লস থেকে তুমি আর্থিক ফলাফল জানতে পারবে আর ব্যালেন্স শিট থেকে তুমি আর্থিক অবস্থা জানতে পারবে। পরিব্যয় হিসাব নিকাশ, যেটা আমার কস্ট অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট আছে তোমাদের, সেখান থেকে জানা যায় দ্রব্যের উৎপাদন ব্যয়। কি জানা যায়? দ্রব্যের উৎপাদন ব্যয়, যাকে আমরা বলতে পারি প্রোডাকশন কস্ট। কি জানতে চাই? প্রোডাকশন কস্ট, প্রফিট। তোমরা পড়েওছো এগুলো, তাই না? আচ্ছা, এবং এই আর্থিক হিসাব নিকাশ এবং পরিব্যয় হিসাব নিকাশ এই দুটোর তথ্য ভালো করে বোঝো। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং যে তথ্য দেয়, যে ইনফরমেশন দেয়, সেই তথ্যটা নিয়ে ম্যানেজমেন্ট, কোম্পানির ম্যানেজমেন্ট যারা থাকে তারা কোম্পানিকে যাতে ভালোভাবে রান করতে পারে তার জন্য ডিসিশন নেয়। কথাটা বুঝতে পেরেছো? কার কার কাছ থেকে তথ্য নিচ্ছে? এই আর্থিক হিসাব নিকাশ করে আর পরিব্যয় হিসাব নিকাশ করে, এদের থেকে তথ্য নিচ্ছে কারা? পরিচালন হিসাব নিকাশ করে। এদের হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কি বলা হয়? এটা তোমরা বিকম এ গিয়ে পারবে, সিএ সিএমএ করতে গেলে পড়তে পারবে। ঠিক আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং উঁচু ক্লাসে আছে, এমকম এ আছে। বুঝতে পারলে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর পরিব্যয় হিসাব নিকাশ মানে কস্ট অ্যাকাউন্টিং থেকে ডেটা নিয়ে পরিচালকরা কিভাবে বিজনেসকে সফলতার সাথে মানে প্রপারলি বিজনেসকে রান করতে পারবে সেটা ডিসিশন নিচ্ছে যে অ্যাকাউন্টিং, সেটা হচ্ছে পরিচালন হিসাব নিকাশ বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ক্লিয়ার? আর তিন চারটা এখানে ইম্পর্টেন্ট নাম মাথায় রাখতে হবে: AICPA and the American Institute of Certified Public Accountant, AAA American Accounting Association, ICMA Institute of Cost and Management Accountant, আরেকটা হতে পারে ICA Institute of Chartered Accountants of India, Institute of Chartered Accountants of India. ক্লিয়ার? এই নামগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই সম্পর্কে তোমাকে একটু খালি ভালো করে পড়তে হবে। এই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া ভারতবর্ষের সিএ দের ইনস্টিটিউট। ঠিক আছে?
পরের টপিকটা হচ্ছে মজুদ পণ্যের মূল্যায়ন। মজুদ পণ্যের মূল্যায়নে কি হয়, ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। একটাই কোশ্চেন, লাস্ট টপিক। দেখো ক্লোজিং স্টক এর ভ্যালুয়েশন যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ করি তখন কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে যেটি কম হয় সেটাকেই গণনা করি। আর অপরদিকে যখন আমরা কস্ট অ্যাকাউন্টিং পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করছি, মানে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করছি, তখন আমরা ক্রয় মূল্য পদ্ধতিতে করব। কোন মূল্য পদ্ধতি করব? ক্রয় মূল্য। তবে এখানে অনেকগুলো মেথড আছে, এটা লিখে নিতে পারো, ঠিক আছে। ফিফো মেথড হতে পারে, ঠিক আছে, লিফো মেথড হতে পারে, এরকম মেথড আছে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি হয়, কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। এইখানে কি তোমাদের টপিক 6, ঠিক আছে।